স্যাম রাঙামতি তীরন্দাজকে খতম করতে ফরেস্ট ফাইটার ক্যাম্পেই গুন্ডা পাঠালো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় ক্যাম্পে রাত নেমে এসেছে, আগুনের কিছু কুচি জ্বলে উঠেছে, সবাই বিশ্রাম নিচ্ছে। তখন রাঙা সারাদিনের কাজের পর একটু আরাম করছে। হঠাৎ ঠিক তখনই দূর থেকে শোনা যায় কেউ ফিসফিস করে হেঁটে বেড়াচ্ছে। এই শব্দ শুনে রাঙা সতর্ক হয়ে ওঠে। এদিকে স্যামের পাঠানো গুন্ডাগুলো চুপচাপ ক্যাম্পে ঢোকার চেষ্টা করতে থাকে। তারা নিঃশব্দে ঢুকতে চায় যাতে কাউকে চোখে না পড়ে। প্রথমে তারা কয়েকজন পাহারা দিতে থাকে, পরে সবাই একসাথে হামলা করবে সেইটাই ঠিক করে। উদ্দেশ্য একটাই, রাঙামতিকে চুপচাপ শেষ করে সেখান থেকে বেরিয়ে আসা। এদিকে রাঙা তখন তীর ধনুক নিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ায়। তার চোখে ভয় নেই, কেবল শান্ত কৌশল। তিনি বুঝে নেন এগুলো সাধারণ কোনো ডাকাত নয়, কেউ পরিকল্পনা করেই তাদেরকে পাঠিয়েছে। তিনি চুপি চুপি আগুনের পাশে থাকা কাপড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। ধোঁয়ার আড়ালেই তিনি এক এক করে তাদেরকে লক্ষ্যভেদ করে শুরু করেন এবং চিৎকার করে গুন্ডাদের ওপর হামলা করে। তখন ফরেস্ট ফাইটার ক্যাম্পের ফাইটাররা জেগে ওঠে। দলের লিডার দ্রুত সংকেত দেয়, সবাই অস্ত্র হাতে নিয়ে রাঙার দিকে ছুটে আসে। দলের লিডার যে প্রতিশ্রুতি দিয়েছিল সে সেই প্রতিশ্রুতির কথা মনে করে এবং তিনি সামনে থেকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। এদিকে যুদ্ধে রাঙার কৌশল ও দলের একতা বড় ভূমিকা পালন করে। গুন্ডারা ধীরে ধীরে পেছোতে শুরু করে, কিন্তু এদিকে স্যাম পেছনে আরও লোক পাঠায়। তবে সে এই সময় ক্যাম্পের লিডার ক্যাম্পের নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলার পর দেখা যায় যে গুন্ডাদের লিডার ধরা পড়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদেরকে পাঠিয়েছিল স্যাম। স্যাম রাঙাকে শেষ করার জন্যই তাদেরকে পাঠিয়েছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে তখন রাঙাকে দেখা যায় সে আহত হয়ে পড়েছে। এদিকে রাঙা হঠাৎ কী যেন চিন্তা করতে থাকে। ঠিক কিছুক্ষণ পরেই জঙ্গলে কিছু পাওয়ার আওয়াজ শুনতে পায়। রাঙা তখন সেই আওয়াজগুলো শুনে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল। তখনই রাঙামতি লুকিয়ে পড়ে। রাঙামতি তখন নিজে নিজে বলে, এগুলো তো কোনো জন্তুর আওয়াজ নয়, নিশ্চয়ই কোনো মানুষ এখান দিয়ে আসছে। কিন্তু চিল্লাচিল্লি করছে কেন? আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। এই বলে তখন রাঙামতি চারিদিকে দেখতে শুরু করে, কেউ আছে কি না সেটা খুব ভালো করে পরখ করতে শুরু করে, কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না। অন্যদিকে দেখা যাবে একলব্যর হাতে মোবাইলটা আছে। একলব্য ফোনে তার অফিস থেকে ফোন করে। তখন একলব্যকে জানায় যে আপনার চাকরিটা আবারও ফেরত দেওয়া হয়েছে, আপনি চাইলে আবারও জয়েন করতে পারেন। একলব্য কথা শুনে ভীষণই খুশি হয়ে যায়। তখন সেই অফিসার বলে ওঠে, দেখুন, আপনার স্ত্রী যে কাজগুলো করেছে সেই জন্যই আপনাকে বরদাস্ত করা হয়েছিল, কিন্তু আপনার স্ত্রী আবার আমাদেরকে চিঠি লিখেছে। এদিকে একলব্য তখন স্যারকে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার তখন বলে, দেখুন, আপনার মতো পাইলটকে আমরা কোনোদিনও হারাতে চাই না, আর হারাতে আপনাকে দেবও না। আমরা সবসময় চাইতাম আপনি আমাদের সঙ্গেই কাজ করবেন, কিন্তু এরকম নাশকতামূলক কাজে যে আপনার স্ত্রী জড়িয়ে রয়েছে সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছিলাম না। সেই জন্য আমরা সমস্ত অ্যালিগেশন উইথড্র করে নিয়েছি। এখন আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের অফিসে আগের মতো কাজ জয়েন করতে পারেন। আমরা খুব প্রাউড ফিল করি আপনার মতো একজন পাইলটকে আমরা পেয়েছি। আপনাকে তো আমরা হারাতেই বসেছিলাম, আমাদের আসলে কিছুর করার ছিল না, উপর মহল থেকে আমাদের আদেশ ছিল, এছাড়া আমরা কিছুই করতে পারতাম না। যেহেতু আপনার স্ত্রীর চিঠি লেগেছে, এর আগেই আমি আপনাকে ফোন করে জানিয়ে দিতাম যে আপনার চাকরিটা আবারও আমরা ফেরত দিতে চাইছি। এদিকে একলব্য কথা শুনে ভীষণই খুশি হয়ে যায়। তখনই বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার তখন বলে, আপনি চাইলে যে কোনো সময় আসতে পারেন, এসে কাজে জয়েন করতে পারেন, আপনার সমস্ত কাগজপত্র একদম রেডি করে রেখেছি। তখন একলব্য ভীষণই খুশি হয়ে যায়, আর একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি এসে বলে, দাদা একটু নিচে চল তো, ওই সত্যজিৎবাবু এসেছে, কি জানি কথা বলবে। তখন একলব্য বলে, কি এমন কথা বলবে যে আমাকে যেতে হবে? তখন পাঞ্চালি বলে, তা তো জানি না, সকলকে বলল নিচে যাওয়ার জন্য। তখন একলব্য বলে, আবার একটা সুখবর পেলাম, আবার আমার নিচে যেতে হবে কি? পাঞ্চালি তখন বলে, কিসের সুখবর পেয়েছিস? একলব্য তখন বলে, জানিস আমার বস আমাকে ফোন করেছিল, চাকরিটা আবার আমাকে ফিরিয়ে দিয়েছে। রাঙা নাকি ওখানে চিঠি পাঠিয়েছিল, আমাকে নাকি এখন ফোন করে সবটা জানিয়েছে। এই কথা শুনে তো পাঞ্চালি ভীষণই খুশি হয়ে যায়। একলব্য তখন বলে, রাঙা আসলে বারবার নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে, তা না হলেও এসে এরকম কাজ কেন করতে যাবে? সে আমাকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে। আর এদিকে পাঞ্চালি তো একথা শুনে ভীষণই খুশি হয়ে যায়। তখন আবার একলব্যর পাশে এসে দাঁড়ায়, আর একলব্যকে তখন বলে, দেখলি তো রাঙা কতটা মহান, রাঙা কী কী করতে পারে, পুরো পরিবারটা আবারও সব কিছু ঠিকঠাক করে দিল ওই রাঙার জন্য।
রাঙার জন্য আমি মন থেকে প্রার্থনা করি। তখন একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ করেছো তো, কী হয়েছে কী হয়েছে? ও আসলে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে, আমাকে বারবার লজ্জিত করে, কিন্তু আমি এবার থেমে থাকবো না। এই একলব্য বসু এখন থেকে নিজেও মহান হবে। একলব্য বসু কী কী করতে পারে সেটাও রাঙামতিকে আমি দেখিয়ে দেব, এই বলে তখন ভাবতে থাকে। আর পাঞ্চালী একলব্যর মুখে এ কথা শুনে মুচকে মুচকে হাসতে শুরু করে। তখনই একলব্য বলে, তুই আবার হাসছিস কেন? যা নিচে যা, আমি আসছি। এই বলে তখন পাঞ্চালী সেখান থেকে চলে যায়। একলব্য তারা সকলেই নিচে চলে এসেছে। একলব্য তখন ভাবতে থাকে, রাঙা তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোমাকে ফিরিয়ে আনবই। তুমি কোথাও আমাকে ছেড়ে থাকতে পারবে না। যদি তোমার মনের মধ্যে আমার জন্য বিন্দু পরিমাণ টান থাকে, তাহলে আমি তোমাকে এই বাড়িতে আবারও ফিরিয়ে আনবো। এই বলে ভাবতে থাকে। অন্যদিকে রাঙামতি ভাবতে থাকে, কাউকেই তো দেখতে পাচ্ছি না, কে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাঙামতি তার তীর ধনুকগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। যে কোনো সময় আক্রমণ হতে পারে, যে কোনো সময় তাকে নিজেকে সেভ করতে হবে, গুন্ডাদেরকে শেষ করে দিতে হবে। আজকেই তার প্রথম জয়েন্ট ফরেস্ট ফাইটার দলে। কিছুক্ষণ পরে দেখা যাবে একটা মেয়ে চিৎকার করতে করতে রাঙার দিকে এগিয়ে আসছে, আর সেই মেয়েটি আসলে লুকিয়ে পড়েছে। সেই মেয়েটি রাঙার মতো ফুটবল খেলার জন্যই পাগল ছিল। ঠিক তখনই তার পিছু পিছু তিনজন লোক এসে তাকে খোঁজার চেষ্টা করে। তারা বলছে, তুই কোথায়? এখনই বেরিয়ে আয়, তোকে আমি দেখাবো ফুটবল খেলা। ফুটবল খেলে তুই বিদেশে যাবি, অলিম্পিক খেলবি, কলকাতায় যাবি। তোকে আমি বুঝিয়ে দেবো এই জঙ্গলে এগুলো চলে না। তোকে আমি হারিয়ে হারিয়ে বুঝিয়ে দেবো, তোকে এমন শাস্তি দেবো জঙ্গলে 8-10টা সকলেই তারা দেখতে থাকবে, একদম তোকে দেখে সোজা হয়ে যাবে। এই বলে তারা চিল্লাতে শুরু করে। এদিকে রাঙা তো ভীষণই ভয় পেতে শুরু করে। তখনই রাঙা সিদ্ধান্ত নেয় তাদের উপর সে হামলা করবে, অ্যাটাক করবে। অন্যদিকে তখন দেখা যায় বসুকুটিতে একলব্য নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে দেখতে পাই সত্যজিৎবাবু কোট প্যান্ট পরে একদম নায়ক সেজে এসে বসে রয়েছে। এদিকে তখনই অদিতি সত্যজিৎ সিনহার দিকে তাকিয়ে থাকে। সত্যজিৎ সিনহা সবাইকে প্রস্তাব দেয় সে অদিতিকেই বিয়ে করবে। এদিকে তখন সকলেই বিষয়টা জানতো। তখন একলব্যের মা পিসিমণিকে বলে, হ্যাঁ রে, তুই কিছু বলছিস না কেন? তুই কিছু বল, তোর মেয়ের বিয়ে বলে কথা। তখন পিসিমণি বলে, আমি আর কি বলবো, তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তোমাদের ওপর কি আমি কথা বলতে পারি নাকি? তোমাদের ওপর আমার পুরো ভরসা আছে, তোমরা যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। এদিকে বিয়ের কথা শুনে তো ভীষণই খুশি হয়ে যায় অদিতি। অদিতি শুধু বারবার সত্যজিৎ সিনহার দিকেই তাকিয়ে থাকে। তখনই পাঞ্চালী এসে বলে, কি বিয়ের আগেই এসব কিছু শুরু করে দিয়েছিস? তখনই পিসিমণি অদিতের কাছে এসে দাঁড়ায়। তখন একলব্যর মা বলে ওঠে, দেখুন কি বলবো আপনাকে, আপনি তো সব কিছুই জানেন। বাবা ছাড়া মেয়েটা বড় হয়েছে, মেয়েটার কোনো অভাব আমরা অপূর্ণ রাখিনি, সব পূরণ করেছি। আপনার কাছে যেহেতু যাবে, আমার মেয়েটা যেন কোনোভাবেই কষ্ট না পায়। রাঙাও তো এই বাড়ির বউ হয়ে এসেছিল, তার প্রতি অনেক অত্যাচার আমরা করে ফেলেছি, কিন্তু রাঙামতি শেষ মুহূর্তে এই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এমনটা না যেন না হয় তার সঙ্গে। তখন সত্যজিৎ সিনহা তাদের